নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। 5 দশকের পুরনো জরুরি অবস্থা স্মৃতি উস্কে বিরোধী শিবিরে বিভাজন ঘটানোই কি লক্ষ্য শাসকের? নরেন্দ্র মোদী, ওম বিড়লার পর বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 1975 সালের 25শে জুন জরুরি অবস্থা ঘোষণার প্রসঙ্গ তুলে আনলেন, তাতেই স্পষ্ট শাসক এনডিএর রাজনৈতিক অভিপ্রায়। देश में संविधान लागू होने के बाद भी संविधान पर अनेक बार हमले हुए हैं। आज 27 जून है। 25 जून 1975 को लागू हुआ आपातकाल संविधान पर सीधे हमले का सबसे बड़ा और काला अध्याय था। तो पूरे देश में हाहाकार मच गया था, लेकिन ऐसी असंवैधानिक ताकतों पर देश ने विजय प्राप्त करके दिखाया, क्योंकि भारत के मूल में गणतंत्र की परंपराएं रही है। मेरी सरकार भी भारत के संविधान को सिर्फ राजकाज का माध्यम भर नहीं मानती, बल्कि हमारा संविधान जन चेतना का हिस्सा हो, इसके लिए हम प्रयास कर रहे हैं। প্রথম সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অষ্টাদশ লোকসভার প্রথম দিন ইমার্জেন্সির 50 বর্ষপূর্তির কথা স্মরণ করে ইন্দিরা গান্ধীর জমানার সংবিধান বিপন্নতার প্রসঙ্গ তুলেছিলেন তিনি। তাঁর নিশানায় ছিল বিরোধী ইন্ডিয়ার সর্ববৃহৎ শরিক কংগ্রেস। একইভাবে বুধবার লোকসভা অধিবেশন দ্বিতীয়বারের জন্য অধ্যক্ষ নির্বাচিত হয়ে তাঁর প্রারম্ভিক ভাষণে মোদির সুরেই 1975 সালের 25শে জুন গভীর রাতে জরুরি অবস্থা জারির মাধ্যমে গণতন্ত্র খর্ব করার কথা মনে করিয়ে দেন ওম বিড়লা। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলাতেও ঘুরে ফিরে সেই ইমার্জেন্সির প্রসঙ্গ। গত লোকসভা নির্বাচনী প্রচারে বিরোধী শিবির কেন্দ্রীয় এজেন্সি দিয়ে প্রতিপক্ষ শিবিরকে শায়েস্তা সহ নানাভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করার কথা বলে তোপ দাগে। সংসদে বিরোধীদের স্বর দমন করার অভিযোগ ওঠে। কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, এনসিপি, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ বামেরাও দেশে অঘোষিত ইমার্জেন্সি জারি হয়েছে বলে দাবি করে এসেছে। তৃতীয়বারের জন্য কেন্দ্র ক্ষমতা দখলের পর কৌশলে বিজেপির সেই অভিযোগের তীর ফিরিয়ে দিতে 5 দশকের পুরনো ইমার্জেন্সির কথা মনে করিয়ে দিলেন। একইভাবে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 1875 সালের জারি হওয়া ইমার্জেন্সি ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম দিন বলে অভিহিত করেন। এর আগে গতকাল অধ্যক্ষ ওম বিড়লাও জরুরি অবস্থার ইতিহাস টেনে এনে লোকসভায় তাঁর প্রথম দিনেই বিতর্কে জড়িয়েছেন। প্রত্যাশিতভাবেই বিরোধী, বিশেষত কংগ্রেস সদস্যরা অপ্রাসঙ্গিকভাবে জরুরি অবস্থার প্রসঙ্গ তোলার প্রতিবাদ করেন। একবার শুনে নেওয়া যাক গতকাল অধ্যক্ষ ওম বিড়লা লোকসভায় কি বলেছিলেন। इमरजेंसी के दौरान गैर कानूनी गिरफ्तारियां, सरकारी प्रताड़ना के चलते अनगिनत लोगों को यातनाएं सहनी पड़ी थी। उनके परिवार उनको असमित कष्ट उठाना पड़ा था। इमरजेंसी ने भारत के कितने नागरिकों का जीवन तबाह कर दिया था, कितने लोगों की मृत्यु हो गई थी। इमरजेंसी के इस काले खंड में कांग्रेस की तानाशाह सरकार के हाथों अपनी जान गंवाने वाले भारत के ऐसे कर्तव्यनिष्ठ और देश में प्रेम करने वाले नागरिकों की स्मृति में हम सब 2 मिनट का मौन रखते हैं। মোদির বিরুদ্ধেই অঘোষিত ইমার্জেন্সির তকমা সেঁটে দিয়েছেন ঐক্যবদ্ধ বিরোধীরা। সেই ঐক্যে ফাটল ধরাতে 50 বছরের পুরনো কাসন্দি ঘাঁটতে বাধ্য হয়েছেন মোদি। 5 দশক আগে কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংবিধানের 356 ধারা প্রয়োগ করে দেশে ইমার্জেন্সি জারি করেন। ঘটনাচক্রে ইন্দিরার নাতি রাহুল আজ বিরোধী দলনেতা। রাহুল সহ ইন্ডিয়ার শরিক দলের প্রতিনিধিরা মোদি জমানায় দেশের সংবিধান আক্রান্ত বলে দাবিতে সরব। সংবিধান নিয়ে অষ্টাদশ লোকসভার প্রথম দিনেই বিক্ষোভে সামিল হওয়ায় বেশ অস্বস্তিতে পড়ে বিজেপি।
ঘটনার চক্রে আজকের বিজেপির সাবেক দল জনসংঘ, ইন্ডিয়ার শরিক একাধিক অকংগ্রেসি দল ইন্দিরার ইমার্জেন্সির শিকার হয়েছিল। অর্ধশতক পরে সেই ইতিহাস তুলে এনে নিজেদের কৃতকর্মের সাফাইয়ের পাশাপাশি বিরোধী শিবিরে বিভাজন ঘটাতে তৎপর লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপি। তাই লোকসভার অধ্যক্ষ তো বটে, শাসকের তৈরি করা ভাষণের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির আসনকেও দলীয় রাজনীতির অস্ত্র করতে কসুর করলেন না নরেন্দ্র মোদী। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কলকাতার পথচারীদের নিত্য যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার আশা দেখাচ্ছে রাজ্য প্রশাসন। হকার ঠাসা রাস্তা পরিষ্কার করে ফুটপাতে বসে বেচা কেনায় নির্দিষ্ট বিধি রূপায়ণের ওপরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার সদস্য, পুলিশ প্রশাসন, পুরকর্তা ও বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বৃহস্পতিবারের বৈঠকের নির্যাস তেমনই। কিন্তু হঠাৎ করে কেন মহানগরীর খয়াটে ফুটপাত প্রশাসনের আতশকাচের তলায়? কেনই বা শহরের রাস্তাঘাট দখলমুক্ত করতে তেড়ে ফুড়ে ময়দানে মন্ত্রী সান্ত্রীরা? তবে কি লোকসভা ভোটে কলকাতার ফলে সিঁদুরে মেঘ দেখছে শাসক দল? গত বছরে গ্রামীণ মানুষের সমর্থন পেয়ে রাজ্য রাজনীতিতে জমি শক্ত করলেও শহুরে ভোট একরকম অধরাই ছিল বিজেপির। বিধানসভা কিংবা লোকসভা এ পর্যন্ত কোনো ভোটেই শহর কলকাতার সমর্থন আদায় করতে পারেনি তারা। অবশেষে এবারের লোকসভা ভোটে কিছুটা হলেও শিকে ছিঁড়েছে গেরুয়া শিবিরের। কলকাতা পুরসভার 144টির মধ্যে 51টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে বিজেপি, যেখানে কেবলই তৃণমূলের দাপাদাপি, এমনকি ওয়ার্ডের রাশও শাসক দলের হাতে। তারপরেও কেন 50-এর বেশি ওয়ার্ডে পদ্ম ফুটল, সে নিয়ে এক প্রস্ত ময়না তদন্ত সেরেছে তৃণমূল। আর তারপরেই পুরো পরিষেবা নিয়ে শহরবাসীর ক্ষোভ প্রশমনে উঠে পড়ে নেমেছে নবান্ন। ফুটপাতে ব্যবসা ও রাস্তায় প্রাণ হাতে লোকজনের চলাচল গা সওয়া হয়ে গিয়েছে কলকাতাবাসীর। বছরের পর বছর ধরে চলা এই সমস্যা থেকে কোনোভাবেই নিস্তার নেই বলেই ধরে নিয়েছেন আমজনতা। কেবল কিছুটা হলেও রিলিফ মিলেছিল বাম আমলে। 1996 সালে তৎকালীন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে গড়িয়াহাট ও হাতিবাগান সমেত শহরের 21টি ব্যস্ত রাস্তা থেকে হকার সরিয়ে দিয়েছিল জ্যোতি বসুর সরকার। সেই সময় হকারদের পাশে দাঁড়িয়েছিলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে 2000 সালে সুব্রত মুখোপাধ্যায় কলকাতার মেয়র পদে বসলে শহরের রাস্তায় ফিরে আসে হকার রাজ। 2011 সালে ক্ষমতায় এসে কলকাতার মানুষকে হকার মুক্ত রাস্তা উপহার দিতে নানা সময় নানা চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকারদের সচিত্র পরিচয়পত্র দেওয়া ছাড়াও নির্দিষ্ট এলাকার ভিত্তিতে হকারদের পুনর্বাসন দেওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতির বদল ঘটেনি। উল্টে শহরের নতুন নতুন এলাকা চলে গিয়েছে হকারদের খপ্পরে। বিষয়টি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে হকারদের নির্দিষ্ট নিয়ম বিধিতে বাঁধতে ফের সক্রিয় মমতা। আর সেই লক্ষ্য পূরণে তিনি যে দলীয় জনপ্রতিনিধিদেরও ছেড়ে কথা বলবেন না, বৃহস্পতিবারের বৈঠকে সে কথা স্পষ্ট করে দিয়েছেন প্রশাসনিক প্রধান। এমনকি কাউন্সিলরদের গ্রেফতারেরও হুঁশিয়ারি শোনা গিয়েছে মমতার মুখে। যেমন হাতিবাগান রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসের চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। কেবল কলকাতা নয়,
রাজ্যের অন্য প্রান্তেও দোকান বসানো নিয়ে পুলিশ ও রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন মমতা। অনেকগুলো দীঘা, মুকুটমণিপুর থেকে শুরু করে সব হকার স্টল করে দেওয়া হয়েছে, আবার নতুন করে যেন না বসে। এটা ডিএমদের দেখার দায়িত্ব। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করে না, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো, ওপরতলার পুলিশ তাকে অ্যারেস্ট করবে। পুলিশের কাজে যে তিনি সন্তুষ্ট নন সে কথা রাগঢাক না করেই এই দিনের বৈঠকে খোলসা করেছেন মমতা। একই সঙ্গে শুনিয়েছেন রাজ্যের দুর্নীতি দমন শাখাকেও চাঙ্গা করার কথাও। আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নি। এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। সিআইডি এসছে আজকে মিটিংয়ে। মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি। কলকাতা পুলিশ তো এখানে আছে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। এক হকার এক ডালা, রাজ্য প্রশাসন এমন নীতি নিয়ে চলতে চাইছে বলে এদিনের বৈঠকে জানিয়েছেন মমতা। একই সঙ্গে পুলিশ ও কাউন্সিলরদের পাশাপাশি টাকা তোলার বিষয়ে সতর্ক করেন হকার নেতাদেরও। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। কলকাতার কোনো কোনো এলাকা হকারে ভরে গিয়েছে, সেই তথ্য দিতে গিয়েও মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন কাউন্সিলররা। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গার্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। হকার সমস্যা মেটাতে 3 মাস সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা। এই সমস্যা যে তিনি দ্রুত সারতে চান তাও মনে করিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তাদের। এবং আমি আপনাদের 3 মাস টাইম দিচ্ছি। হকার জনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন। না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন। আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্ট লেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট নিউ টাউন এমনকি এনকেডিএতেও হাত পড়ে গেছে। হাওড়ায় দেখবার কেউ নেই, যে যা পারছে লুটে নিচ্ছে, যেন লুটের মাল। সরি, ওয়ার্ডটা বাজে, যেন লুট করাটা আমার অধিকার। সময়সীমা বেঁধে দিয়েছেন সমীক্ষার মতো প্রাথমিক কাজ সেরে ফেলতে। সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে 5 জনের কমিটির ওপর। সদস্যদের মধ্যে 3 জন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও মলয় ঘটক এবং 2 মেয়র পরিষদ অতীন ঘোষ ও দেবাশিস কুমার। সমীক্ষা রিপোর্ট হাতে নিয়ে 1 মাস পরে ফের সকলকে নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মমতা। এখন সময় আরও একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে। দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। একবার দেখে নেওয়া যাক সপ্তদশ লোকসভার 2টি কক্ষ থেকে শেষ শীতকালীন অধিবেশন থেকে যে 146 জন বিরোধী সাংসদকে বহিষ্কার করেছিলেন স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর, সেই 146 জন সাংসদের কতজন ফিরে এলেন নতুন সংসদে?
সংখ্যার জোরে নজিরবিহীনভাবে যে 146 জন বিরোধী সাংসদকে বহিষ্কার করা হয়েছিল লোকসভা এবং রাজ্যসভা থেকে, তাদের মধ্যে 22 জন এবারের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আর এক সাংসদ ডিএমকের গণেশ মূর্তি প্রয়াত হয়েছেন। ফলে নির্বাচনে না দাঁড়ানোদের সংখ্যাটা দাঁড়ালো 23। বিরোধী দলের যে 100 জন সাংসদ বহিষ্কার হয়েছিলেন লোকসভা থেকে, তাদের 52 জন নতুন সংসদ ভবনে ফিরে এসেছেন। বাকিদের কেউ দল বদলেছেন, কেউ ভোটে দাঁড়াননি, কেউ আবার ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন। তবে যেটা খুবই উল্লেখযোগ্য সেটা হলো ফিরে এসেছেন বহিষ্কৃত মহুয়া মৈত্র। সব থেকে চমকপ্রদ বিষয় হলো ওই 146 জন বহিষ্কৃতের মধ্যে 3 জন নতুন মোদী মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন। প্রথম জন রবনীত সিং বিট্টু। বিট্টু পাঞ্জাবের লুধিয়ানা থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন। তিনি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ান্ত সিং এর পুত্র। ভোটের আগে বিজেপিতে যোগ দেন। এবার বিজেপির টিকিটে লড়েছিলেন লুধিয়ানা কেন্দ্র থেকে, কিন্তু কংগ্রেসের কাছে ভোটে হেরে যান। এই দলবদলুকে বিজেপি মন্ত্রী করেছে। তিনি এখন খাদ্য প্রক্রিয়াকরণ এবং রেল দফতরের রাষ্ট্রমন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে তাকে লোকসভার কোনো উপনির্বাচন বা রাজ্যসভা থেকে জিতে আসতে হবে মন্ত্রিত্ব বাঁচাতে হলে। বহিষ্কারের ঘটনার সময় জেডিইউ ছিল বিরোধী দলের সঙ্গী। নীতিশ কুমার তখনও এনডিএতে যাননি। তাদেরই 2 রাজ্যসভা সাংসদ লালন সিং এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর দুজনকেই বহিষ্কার করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান। দুজনেই মন্ত্রী হয়েছেন নতুন মোদী ক্যাবিনেটে। আরেকজন বহিষ্কৃত গীতা কোড়া। তিনি ভোটের আগে কংগ্রেস ছেড়ে বড় কিছুর আশায় বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তার পুরনো কেন্দ্র সিংভূমেই তিনি জেএমএম প্রার্থী জবা মাঝির কাছে হেরে গিয়েছিলেন। লোকসভা থেকে বহিষ্কৃত প্রাক্তন আম আদমি সাংসদ সুশীল কুমার রিঙ্কু এবার দল বদলে বিজেপির টিকিটে জালন্ধর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনিও পরাজিত হয়েছেন। ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। মোট 11 জন জেডিইউ সাংসদ বহিষ্কার হয়েছিলেন সংসদের শীতকালীন অধিবেশন থেকে। বহিষ্কৃত জেডিইউ সাংসদদের বড় অংশই অবশ্য ভোটে জিতে ফিরে এসেছেন সংসদে। রাহুল গান্ধীকেও বহিষ্কার করা হয়েছিল। তিনি 2টি আসন থেকে অনেক বেশি ভোটে জিতে এসেছেন। তৃণমূল কংগ্রেসের যেসব সাংসদকে বহিষ্কার করা হয়েছিল তারা প্রত্যেকেই জয়ী হয়ে সংসদে ফিরে এসেছেন। এর থেকে বিজেপি কোনো শিক্ষা নেয় কিনা তা অবশ্য সময় বলবে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।